এখন কে আবার নতুন করে রান্না বান্না করবে? কালকে দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বরঞ্চ রাকেশ আর বাবার লাঞ্চ বক্সে ওই ফ্রাইড রাইস আর চিকেন কষাই প্যাক করে দিই। এই বলে তিথি ফ্রিজ থেকে বার করা ঠান্ডা খাবারই রাকেশ এবং তার বাবার লাঞ্চ বক্সে প্যাক করে দেয়। তিথি সেই ঠান্ডা খাবারগুলো গরম করারও প্রয়োজন মনে করে না। অন্যদিকে আজকে ওরা আবার ভালো মন্দ খাবার খেতে চেয়েছে। আমি বরং সবার জন্য গরম গরম মোরগ পোলাও আর মাটন ভুনা প্যাক করে দেব, তাহলে সবাই নিশ্চয়ই আমার রান্না খেয়ে খুবই খুশি হবে। এই ভেবে সুমনা গরম গরম মোরগ পোলাও এবং মাটন ভুনা রান্না করে। সুমনা তার সদ্য রান্না করা খাবারগুলো গরম রাখার জন্য হটপটের মধ্যেই সেগুলো প্যাক করে দেয়। আর সুমনা যখন তিথিকে লাঞ্চ বক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন, আমার তো আগেই রান্না বান্না করা হয়ে গেছে। আমি কি তোমার মতো স্লো নাকি যে রান্না করতে এত সময় লাগবে? আমি আগেই সবার লাঞ্চ বক্স ব্যাগে গুছিয়ে তুলে দিয়েছি। বাবা, তোমার এত তাড়াতাড়ি রান্না করা হয়ে গেল দিদি। আমি যদি তোমার মতো এত তাড়াতাড়ি রান্না করতে পারতাম, দেখো না এই রান্না বান্না করতে গিয়ে আমার 2 ঘন্টা সময় লেগে গেল। সবাই নিশ্চয়ই আমাকে খুব বকবে বলো। ঠিক তখনই সেখানে তাদের শাশুড়ি মা অঞ্জনা দেবী এসে বলে, কি ব্যাপার ছোট বৌমা, তোমার কি এখনো লাঞ্চ বক্স বানানো হলো না? আমি কখন থেকে অপেক্ষা করে আছি। বড় বৌমা তো অনেক আগেই রান্না বান্না করে রাকেশ আর ওর বাবার লাঞ্চ বক্স দিয়ে দিল, কিন্তু তুমি এখনো আমাকে খাবার দিলে না কেন? এই কথা শুনে সুমনা তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর রান্নাঘর থেকে লাঞ্চ বক্স নিয়ে এসে অঞ্জনা দেবী এবং রাজের ব্যাগে ভরে দেয়। আসলে অঞ্জনা দেবীর বড় বউ তিথি মোটেই রান্না বান্না করতে পছন্দ করত না। অন্যদিকে ছোট বউ সুমনা রান্না বান্নায় পারদর্শী ছিল। অঞ্জনা দেবী এবং তার স্বামী সুজয় বাবু তারা দুজনেই ব্যাংকে চাকরি করে। অন্যদিকে রাকেশ এবং রাজ দুজনেই এমএনসিতে চাকরিরত থাকে। ফলে বেশিরভাগ সময় শ্বশুর শাশুড়ি বা 2 ছেলের মধ্যে কেউই বাড়িতে থাকতে পারে না। তারা অফিসে যাওয়ার আগে খাবার খেয়ে যায় আর বাড়ি থেকে লাঞ্চ বক্স নিয়ে যায়। আর যেহেতু বাড়িতে না থাকার কারণে তারা খুব বেশি ভালো মন্দ খাবার খেতে পারে না। তাই একদিন অঞ্জনা দেবী 2 বৌমাকে ডেকে বলে, শোনো, আমরা কেউই তো বাড়িতে সারাদিন থাকতে পারি না, তাই আমাদের ঠিক ভালো মন্দ খাবার খাওয়াও হয় না। তাই আমি চাই তোমরা 2 বৌমা ভালো মন্দ খাবার রান্না করে আমাদের প্রত্যেকদিন লাঞ্চ বক্সে প্যাক করে দেবে। আচ্ছা বেশ, আপনারা চিন্তা করবেন না, আমি খুব ভালো রান্না করতে পারি। বাড়িতে থাকতে আমি আমার বাবা আর দাদাকেও লাঞ্চ বক্স প্যাক করে দিতাম। অন্যদিকে তিথি যেহেতু রান্না বান্না করতে একটুও ভালো লাগে না, তাই সে এই লাঞ্চ বক্সের ঝামেলা থেকে নিজেকে বাঁচানোর জন্য বলে, তাহলে আমি বরঞ্চ বাড়ির রান্না বান্না করব আর সুমনা লাঞ্চ বক্স গুলো বানাবে, তাহলেই হয়ে যায়। আমি সবার জন্য ব্রেকফাস্ট আর ডিনার বানাবো, কেমন? না না, তাহলে আমরা সবাই তোমার হাতে রান্না খাবো কি করে? ব্রেকফাস্ট আর ডিনারে আমাদের সেরকম কিছু খেতে ইচ্ছা করে না। আমরা লাঞ্চটাই বেশ ভালো মতো খেয়ে থাকি। তুমি বরং তোমার শ্বশুর মশাই আর রাকেশের লাঞ্চ বক্সটা বানাবে, আর ছোট বৌমা আমার আর রাজের জন্য লাঞ্চ বক্স বানাবে। শাশুড়ি মায়ের কথা শুনে তিথির কিছু বলার থাকে না, তাই বাধ্য হয়ে তিথি পরের দিন রান্নাঘরে গিয়ে লাঞ্চ বক্স প্যাক করে। কিন্তু সে সুজয় বাবু এবং রাকেশের লাঞ্চ বক্সে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খাবারই ভরে দেয়। ফলে রাকেশ এবং তার বাবা যখন দুপুরে সেই খাবার খায়, তখন তারা কেউই সেই খাবারের কোনো স্বাদ পায় না। কি এত সুন্দর ফ্রাইড রাইস আর চিকেন কষার কোনো স্বাদ পাচ্ছি না কেন? বড্ড বাজে খেতে লাগছে। তার উপর অফিসের ব্যাগটাও তো মনে হচ্ছে কেমন যেন ভিজে গেছে, কিন্তু আমি তো অফিসে জলের বোতল নিয়ে আসিনি। আসলে সেই বরফ ঠান্ডা ফ্রাইড রাইস এবং চিকেন কষা টিফিনে প্যাক করে দেওয়ার ফলে ধীরে ধীরে খাবারগুলো থেকে ঠান্ডা জল ছাড়তে শুরু করে, যার ফলে সুজয় বাবুর ব্যাগটা পুরো ভিজে যায়। অন্যদিকে রাকেশেরও একই সমস্যা হয়। সেদিন যখন সবাই অফিস থেকে বাড়িতে ফিরে যায়, তখন, ছোট বৌমা, তুমি তো দারুণ রান্না করেছিলে। আজকে আমি আমার সমস্ত কলিগদের সঙ্গে তোমার রান্না করা খাবার শেয়ার করে খেয়েছি। কারোর বৌমা কখনোই তোমার মতো এত ভালো ভালো খাবার লাঞ্চে দিতে পারে না, এ কথা সবাই স্বীকার করেছে। একদমই মনে হচ্ছিল যেন বাড়ির গরম গরম মোরগ পোলাও আর মটন ভুনা খাচ্ছি। খুব ভালো খেতে হয়েছিল। সুমনা, তুমি প্রত্যেকদিনই আমাদেরকে এরকম ভালো ভালো লাঞ্চ বক্স বানিয়ে দেবে, বুঝেছো? এমন কথা শুনে সুমনা খুবই খুশি হয়। অন্যদিকে তিথি মনে মনে খুবই রেগে যায়। কি হলো রাকেশ, আমার হাতে রান্না করা খাবার তোমার ভালো লাগেনি? আমিও তো কত কষ্ট করে তোমার জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছিলাম। কালকে তো আমার হাতে রান্নার কত প্রশংসা করেছিলে, কিন্তু আজকে কিছু বলছো না কেন?
তিথির কথা শুনে রাকেশ কিছুই বলতে পারে না, কারণ তিথির আজকের দেওয়া লাঞ্চ বক্সটা একদমই ঠান্ডা এবং স্বাধীন ছিল। তাই রাকেশ এবং তার বাবা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা কোনো রকম ভাবে তিথির রান্নার কোনো প্রশংসাও করে না, যার ফলে তিথি খুবই রেগে যায় আর সে রাত্রিবেলা রাকেশের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। একে সবার জন্য খেটে খেটে রান্না করব, তার উপর আমার কোনো প্রশংসা হবে না? বলি আমি কি মানুষ না? কত কষ্ট করে সবার জন্য লাঞ্চ বক্স প্যাক করে দিলাম, কিন্তু আমার সামান্যটুকু প্রশংসাও হলো না। কি কপাল করে এরকম বর পেয়েছি কে জানি। রাকেশ তিথির কথা শুনে নিজের রাগ সামলাতে পারে না, কারণ আজকে রাকেশ সেই ঠান্ডা খাবার ঠিকমতো খেতেই পারেনি। তাই সে অল্প একটু খাবার খেয়ে বাকি খাবারটা ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়। তোমার এই কথাটা বলতে একদম লজ্জা করছে না? তুমি এত বাজে লাঞ্চ বক্স বানিয়ে দিয়েছিলে, আমি তো কিছুতেই কারোর সামনে কথাটা বলতে পারলাম না। খাবারটা এতটাই ঠান্ডা হয়ে গেছিল যে তার আমি কোনো স্বাদই পাইনি, কিন্তু মা আর ভাইয়ের লাঞ্চ বক্সের খাবারটা নাকি গরম গরম ছিল। তিথি খুব ভালো করেই বুঝতে পারে সুমনা যেহেতু গরম গরম খাবার রান্না করে টিফিনে প্যাক করেছিল, তাই সেই খাবারের স্বাদ একেবারে অন্যরকম ছিল। কিন্তু সে যেহেতু ফ্রিজে রাখা ঠান্ডা খাবার লাঞ্চ বক্সে ভরে দেয়, তাই সেই খাবারগুলো খেতে একদমই ভালো হয় না। কিন্তু তবুও তিথি মোটেই সুমনার কাছে হাঁটতে চায় না। ও নিজের বউয়ের থেকে অন্যের হাতে রান্না খেতে খুব বেশি ভালো লাগে, বুঝেছি। তোমার বউ যে এত কষ্ট করে খাবার রান্না করলো সেটার কোনো মূল্য নেই, তাই তো? এভাবে তিথি ভীষণই ঝগড়া শুরু করলে রাকেশ শেষ পর্যন্ত তিথিকে থামানোর জন্য বলে, ঠিক আছে, ওইরকম ভাবে কথা শোনানোর কোনো দরকার নেই। তুমি আমাকে যেরকম ভাবে লাঞ্চ বক্স প্যাক করে দেবে আমি কি তাই খেয়ে নেবো। আমি তো শুধুমাত্র মা আর ভাইয়ের প্রশংসা শুনে তোমাকে বলছিলাম। এই কথা শুনে তিথি খুবই খুশি হয়। পরের দিন সন্ধ্যাবেলা তিথি রুটি তরকারি এবং সবজি কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়, আর সকালবেলা চুপি চুপি সবার আগে উঠে সেই খাবার লাঞ্চ বক্সে প্যাক করে দেয়। অন্যদিকে সুমনা অঞ্জনা দেবী এবং রাজের জন্য ভাত, মাছের মাথা দিয়ে ডাল এবং আমড়ার চাটনি টিফিনে দেয়। এভাবে কিছুদিন কাটে। প্রত্যেক দিনই সুমনা তার শাশুড়ি মাকে এবং স্বামীকে গরম গরম খাবার রান্না করে টিফিনে দেয়, কিন্তু তিথি প্রত্যেক দিনই বাসি ঠান্ডা খাবার লাঞ্চ বক্সে প্যাক করে। একদিন অফিসে যাওয়ার পর রাকেশ দেখে তার পকেটে মানি ব্যাগ নেই। ধুর বাবা, ওই মানি ব্যাগটা আবার কোথায় পড়ে গেল? আমাকে তো আজকে আবার অফিস থেকে ডিনার করতে নিয়ে যাওয়া হবে। আমার কাছে মানি ব্যাগটা না থাকলে আমি তো টাকাই দিতে পারবো না। এই বলে রাকেশ ব্যাংকে টাকা তুলতে যায়। অঞ্জনা দেবী সেই ব্যাংকেরই ম্যানেজার ছিল, তাই অঞ্জনা দেবী রাকেশকে সেখানে দেখে খুবই খুশি হয়। তুই যখন আজকে ব্যাংকে এসেছিস তাহলে একটা কাজ কর, আমাকে বৌমা আজকে টিফিনে অনেক খাবার দিয়েছে, অত খাবার আমি খেয়ে উঠতে পারিনি, তুই বরং এই খাবারগুলো খেয়ে নে। এই কথা শুনে রাকেশ সেই খাবারগুলো খেয়ে দেখে সুমনার রান্না করা খাবারগুলো এখনো পর্যন্ত গরম আছে, কারণ সুমনা প্রত্যেকদিন হটপটের মধ্যে খাবার প্যাক করে দেয়, তাই সেই খাবার অনেকক্ষণ ধরে গরম থাকে। তোমার খাবারটা তো খুব সুন্দর হয়েছে। সুমনা তোমাদের সবার জন্য কত ভালো ভালো রান্না করে দেয়, আর আমার টিফিনটা একটু খেয়ে দেখো, কেমন যেন বিষাদ খেতে লাগছে। এই কথা শুনে অঞ্জনা দেবী তিথির প্যাক করে দেওয়া অল্প একটু খাবার খেয়ে বলে, এই খাবার আবার মুখে তোলা যায় নাকি? তুই আমাকে আগে বলিসনি কেন? তাহলে আমি বড় বৌমাকে এরকম গরম গরম খাবার টিফিনে প্যাক করার কথা বলে দিতাম। খাবার খেয়ে মনে হচ্ছে একদম জলজ্যান্ত ঠান্ডা খাবার টিফিনে ভরে দিয়েছে। কিন্তু আমি তো তিথিকে ওই কথা বলে তিথি তো ভীষণ রেগে যাই। সেদিন অঞ্জনা দেবী বাড়িতে এসে তিথির সঙ্গে ভীষণই ঝামেলা করে। তিথি খুব ভালো করে বুঝতে পারে সে যে প্রত্যেকদিন টিফিনে ঠান্ডা খাবার প্যাক করে দেয় সেটা তার শাশুড়ি মা ধরতে পেরে গেছে, কিন্তু তবুও তিথি কিছুই স্বীকার করতে চায় না। আমি কেন শুধু শুধু আপনাদেরকে ঠান্ডা খাবার দিতে যাব? আমি গরম গরম খাবারই আপনাদেরকে লাঞ্চ বক্সে প্যাক করে দিই, কিন্তু সেই খাবার বেশিক্ষণ গরম থাকে না, তাতে আমার কি দোষ? আমি তো আপনাদের জন্য গরম গরম খাবারই দিই। না বৌমা, আমারও মনে হয় তোমার শাশুড়ি মা ঠিক কথাই বলছে। তুমি প্রত্যেকদিন আমাদেরকে ঠান্ডা খাবার প্যাক করে দাও, আর আমার ব্যাগটা তো প্রত্যেকদিন প্রায় ভিজে যায়। আমার মনে হয় তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দিয়ে দাও, তাই না? তুমি আমাদের সঙ্গে বেশি চালাকি করতে শিখেছো। একবার ছোট বৌমাকে দেখে শেখো, ও প্রত্যেকদিন আমাদের হটপটের মধ্যে গরম গরম খাবার রান্না করে দেয়, আর তুমি আগের দিনের ঠান্ডা খাবার ফ্রিজ থেকে বের করে টিফিন বক্সে ঢুকিয়ে দাও। আজকে থেকে তুমি আমাদের জন্য গরম গরম রান্না করে টিফিন বক্সে প্যাক করে দেবে। ছোট জায়ের প্রশংসা শুনে তিথি তেলে বেগুনে জ্বলে ওঠে। তাই পরের দিন শাশুড়ি মায়ের কথা অনুযায়ী তিথিকেও সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম খাবার রান্না করতে হয়, কিন্তু সেই রান্না বান্না করতে তিথির মোটেই ভালো লাগে না। এভাবেই তার রান্না বান্না হয়ে গেলে তিথি সুমনার কাছে গিয়ে বলে, সুমনা, ছাদের উপর আমি কটা শাড়ি মেলে এসেছি, আসলে আমাকে এখন একটু রান্না বান্না করতে হচ্ছে তো। তোমার তো রান্না হয়ে গেছে, তুমি একটু ছাদের উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো না।
এই কথা শুনে সুমনা তখনই ছাদে চলে যায়। এমন সময় তিথি সুমনার প্যাক করে রাখা লাঞ্চ বক্স গুলো খুলে তার মধ্যে বেশ কয়েকটা করে বরফের টুকরো মিশিয়ে দেয়, কিন্তু সুমনা সেই ব্যাপারে কিছুই জানতে পারে না। তাই সেদিন অফিস থেকে বাড়িতে ফিরে এসে অঞ্জনা দেবী সুমনাকে খুবই বকাবকি করে। কি ব্যাপার ছোট বৌমা, তুমিও কি বড় বৌমার পথে হাঁটছো? আজকে খাবারের মধ্যে অত জল ছিল কেন? আর খাবারটা মোটেই গরম ছিল না, মনে হচ্ছে তুমি আজকে আমাদের ফ্রিজে রাখা বাসি খাবার প্যাক করে দিয়েছো। যাই হোক, পরশুদিন তুমি আমার 50 জন অফিস কলিগের জন্য লাঞ্চ বক্স প্যাক করে দেবে। যদি পান থেকে চুন খসেছে তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। শাশুড়ি মা এভাবে সুমনাকে বকাবকি করছে দেখে তিথি মনে মনে খুবই খুশি হয়, কিন্তু সুমনা রান্নাঘরে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ সে সত্যি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম খাবারই টিফিনে প্যাক করে দেয়, তবুও তাকে শাশুড়ি মায়ের কাছে বকা শুনতে হয়। পরের দিন সুমনা বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করতে চলে যায়, কিন্তু বাড়িতে এসে সুমনা ভীষণই অসুস্থ হয়ে পড়ে। তাই সুমনা রাতের জন্য কিছু রান্না বান্না করতে পারে না। দিদি, আসলে আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে, তাই আমি রান্না বান্না করতে পারবো না। সকালে আমি যেই খাবারগুলো রান্না করেছিলাম সেগুলো ফ্রিজে রাখা আছে, তুমি ওই খাবারগুলো গরম করে সবাইকে খেতে দিয়ে দাও, আর তুমিও খেয়ে নাও। এমন কথা শুনে তিথি বড্ড বিরক্ত হয়, তাই অনিচ্ছে থাকা সত্ত্বেও তিথি সেই খাবার গরম করে সবাইকে খেতে দেয়। কিন্তু সেই খাবার খেতে গিয়ে তিথি বুঝতে পারে ঠান্ডা খাবার খেতে কতটা বিস্বাদ লাগে। তাই তিথি সেদিন সুমনার কাছে গিয়ে বলে, তোমার তো শরীর খারাপ করেছে, তাই কালকে আর তোমাকে মায়ের 50 জন কলিগদের জন্য লাঞ্চ বক্স বানাতে হবে না, আমি তোমার জায়গায় সবার লাঞ্চ বক্স প্যাক করে দেব। এমন কথা শুনে সুমনা খুবই অবাক হয়। পরের দিন সত্যি সত্যি তিথি সবার জন্য একা হাতে গরম গরম লাঞ্চ বক্স প্যাক করে, আর সেদিনের পর থেকে সে কখনোই কাউকে ঠান্ডা খাবার লাঞ্চ বক্সে দেয় না। স্বাগতা তার বাবা মায়ের সঙ্গে এক গ্রামে বাস করত। স্বাগতার বাবার তাদের গ্রামের বাজারে একটা বড় বিরিয়ানির দোকান ছিল। সেই বিরিয়ানির দোকান চালিয়েই তাদের সংসার হেসে খেলে চলে যেত। স্বাগতা 2 বছর আগে তার পড়াশোনা শেষ করেছে। পড়াশোনা শেষ করার পর তার বাবা মা তাকে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলে, কিন্তু স্বাগতার পড়াশোনা করতে ভালো লাগে না, তাই সে সবসময় ফোন ঘেঁটে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটায়। এই দেখে তার বাবা মা তার উপর প্রচন্ড রেগে যায়। এমনই একদিন, তোর কি ফোন ঘাটা ছাড়া আর কোনো কাজ নেই? তোর বয়সে ছেলে মেয়েরা আজকাল চাকরি করে তাদের বাবা মাকে কত সাহায্য করছে, তোর কি একটু লজ্জা করে না? ভুল বললে বাবা, সবাই শুধু চাকরি করে টাকা ইনকাম করছে না, অনেকে ব্যবসা করেও টাকা ইনকাম করছে। আমি তো তোমাকে বললাম তুমি 2 লক্ষ টাকা আমাকে দাও, আমি জামা কাপড়ের দোকান খুলবো, তার বেলায় তো তুমি দেবে না। আর আমার মনে হয় না আমি চাকরির পরীক্ষায় পাশ করতে পারবো। যার যেটা ভালো লাগে তাকে সেটাই করতে দেওয়া উচিত। আমিও তো তোমাকে কতবার করে বললাম, মেয়েটা যখন ব্যবসা করতে চাইছে, যখন ওর ব্যবসার দিকে ঝোঁক আছে, তখন তুমি ওকে ব্যবসাটা করতে দাও। কোনো কথাই তো তোমার কানে যায় না। ঠিক আছে, তোমার মনে হয় যে তোমার মেয়েও ব্যবসা করতে পারবে, তাই তো? আমার তো মনে হয় না। আচ্ছা শোন স্বাগতা, আমার বিরিয়ানির দোকানটা তুই যদি 1 মাস চালিয়ে দেখাতে পারিস তাহলে আমি তোকে ব্যবসা করার জন্য 2 লক্ষ টাকা দেবো। বল তুই পারবি কিনা? হ্যাঁ, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। বিরিয়ানির দোকান চালানো আহামরি কোনো ব্যাপার নয়। আমি তো তোমার মতোই বিরিয়ানি বানাতে পারি, আর ছোটবেলা থেকে তো দেখছি তুমি কিভাবে দোকানটা চালাচ্ছ। এটা আমার কাছে খুবই সহজ জিনিস। আমি তোমার শর্তটা স্বীকার করলাম বাবা। পরের দিন থেকে স্বাগতা তার বাবার বিরিয়ানির দোকান চালাতে চলে যায়। স্বাগতা তার বাবার মতোই সুস্বাদু বিরিয়ানি বানাতে পারত, তাই সবকিছু ঠিকঠাকই চলছিল। 4-5 দিন স্বাগতা খুবই দক্ষতার সঙ্গে তার বাবার বিরিয়ানির দোকান সুষ্ঠুভাবে চালায়। তাদের দোকানে আগের তুলনায় এখন অনেক বেশি ভিড় জমে থাকে। একদিন, এই স্বাগতা, আমাকে 5 কেজি বিরিয়ানি দাও তো, আমার বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছে। আমার বউ তোমার দোকান থেকে বিরিয়ানি নিয়ে যেতে বললো, দাও তাড়াতাড়ি দাও। 5 কেজি বিরিয়ানি? কিন্তু এখন তো আমার কাছে মাত্র 2 কেজি বিরিয়ানি আছে কাকিমণি। ঠিক আছে, যা আছে তাই দিয়ে দাও। বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের জন্য অন্য কোনো খাবার রান্না করতে বলবো, আর আমি বরং তোমার দোকানের এই সুস্বাদু বিরিয়ানিটা খেয়ে নেব। কাঞ্চন দেবী স্বাগতার কাছ থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। স্বাগতা আবার নতুন করে বিরিয়ানি বানানোর প্রস্তুতি শুরু করে। এ কি, চিকেন তো শেষ হয়ে গেছে, আমাকে সবার আগে চিকেন নিয়ে আসতে হবে, না হলে বিরিয়ানি রান্না করতে পারবো না। যাই, মদনা কাকুর দোকান থেকে চিকেনটা নিয়ে আসি। এই বলে স্বাগতা মদনা দোকানদারের কাছে চলে যায়। এই যে মদনা কাকু, আমাকে তাড়াতাড়ি 10টা মুরগি দিয়ে দাও তো। এই নাও 4000 টাকা।
4,000 টাকায় এখন থেকে 10টা মুরগি হবে না, এখন 10টা মুরগির দাম পড়বে 8,000 টাকা। মুরগির দাম এখন ডবল হয়ে গেছে, ডবল। এই শুনে স্বাগতা ভীষণ পরিমাণে অবাক হয়। কি, তুমি কি আমাকে বোকা বানানো শুরু করেছো? এই 4-5 দিন ধরে আমি 4,000 টাকায় 10টা করে মুরগি কিনে নিয়ে যাচ্ছি। আমার বাবাও তো 30 বছর ধরে ব্যবসা করলো। কই, চিকেনের দাম এত তো কখনো বাড়েনি। আমাকে বোকা মেয়ে ভেবে ঠকানোর চেষ্টা করছো? না না, তোমাকে আমি ঠকাতে যাবো কেন? আসলে আমাদের গ্রামে চিকেন সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে, একটাও মুরগি আসছে না, সেই জন্যই চিকেনের দাম হঠাৎ করে ডাবল হয়ে গেছে। কিচ্ছু করার নেই, তোমাকে মুরগি নিতে হলে এই দামেই নিতে হবে। চিকেনের দাম বেড়ে গেছে মানে তোমাকেও তো বিরিয়ানির দামটা বাড়িয়ে দিতে হবে, তবেই তো তুমি বিরিয়ানি বিক্রি করে লাভ করতে পারবে। হ্যাঁ তাই তো, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে, তুমি তাহলে 10টা মুরগি দাও, আর এই নাও 8,000 টাকা। স্বাগতা এভাবেই মদনা দোকানদারের কাছ থেকে 10টা মুরগি নিয়ে তার দোকানে চলে আসে। পরের দিন সকালবেলায় সেই মুরগির মাংস দিয়ে স্বাগতা খুব ভালো মতো সুস্বাদু বিরিয়ানি তৈরি করে ফেলে। সেই সাথে সে তার দোকানের বিরিয়ানির দাম 200 টাকা কেজি থেকে 400 টাকা কেজি করে দেয়। এর ফলে তার দোকানের গ্রাহকের সংখ্যা একদমই কমে আসে। লোকজন তার দোকানে এসে বিরিয়ানির দাম পরিবর্তিত হয়েছে দেখে সেখানে না দাঁড়িয়েই চলে যায়। এ কি, আমার দোকানে কেউ আসছে না কেন? এই গ্রামে সবাই ভীষণ কিপটে, যেই দেখছে বিরিয়ানির দাম বেশি অমনি সবাই এক এক করে কেটে পড়ছে। কি হলো কাঞ্চন কাকিমা, আপনি তো আমাদের দোকানের রেগুলার কাস্টমার। আমাদের দোকানে বিরিয়ানি না খেলে আপনার তো পেট ভরে না, আর আজকে বিরিয়ানি না নিয়ে চলে যাচ্ছেন যে? কি করব, তুমি যদি হঠাৎ করে বিরিয়ানির দাম 200 টাকা থেকে 400 টাকা করে দাও, তোমার বিরিয়ানির দাম দেখেই আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা একেবারে চলে গেছে। এই বলে কাঞ্চন দেবী সেখান থেকে চলে যায়। স্বাগতা কি করবে কিছুই বুঝে পায় না। যাক, সবাই চলে যাক। 8,000 টাকা দিয়ে 10টা মুরগি কিনে যদি আমি কম দামে বিরিয়ানি বিক্রি করি তাহলে তো আমি লাভই করতে পারবো না, আর বাবা ভাববে আমি ব্যবসা করার জন্য যোগ্য নই। তখন আর আমাকে 2 লক্ষ টাকা দেবেও না। যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হবে তখন সবাই এমনিই ছুটে আসবে। এভাবে স্বাগতা মনে আশা নিয়ে বেশ কয়েকদিন ধরেই 400 টাকা কেজি বিরিয়ানি বিক্রি করতে থাকে। গ্রামের কিছু বড়লোক পরিবার থেকে গুটি কয়েক লোক এসে তার দোকান থেকে বিরিয়ানি খায়। কিন্তু একটা সময় আসে যখন তার দোকানে পুরোপুরি গ্রাহক আসা বন্ধ হয়ে যায়। সেই সাথে স্বাগতার রান্না করা 1 হাঁড়ি চিকেন বিরিয়ানি নষ্ট হয়ে যায়। এর ফলে স্বাগতা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। ইস, আমার 1 হাঁড়ি চিকেন বিরিয়ানি পুরো নষ্ট হয়ে গেল, এবার কি হবে? কি আর হবে, কপাল খারাপ হলে যা হয় আর কি। এই জন্মে আমি জামা কাপড়ের ব্যবসা করতে পারবো বলে আমার তো মনে হয় না। যাই, বিরিয়ানিটা ফেলে দিয়ে আসি। এই বলে স্বাগতা বিরিয়ানির হাঁড়িটা নিয়ে একটা নির্জন ফাঁকা মাঠে চলে যায়। ওই মাঠে গ্রামের সকল লোকজন নোংরা আবর্জনা ফেলতো। স্বাগতা সেখানে তার পচে যাওয়া সমস্ত বিরিয়ানি ফেলে দেয়। সেখানে বিরিয়ানি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকগুলো কাক কা কা করতে করতে বিরিয়ানি খেতে চলে আসে। ওরে বাবা, এতগুলো কাক কোথায় ছিল? আমাদের গ্রামে মুরগি পাওয়া যাচ্ছে না, আর এদিকে কাকের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আইডিয়া, আমি যদি চিকেন বিরিয়ানি না বিক্রি করে কাকের বিরিয়ানি বিক্রি করি তাহলে তো অনেক লাভ হবে। এখান থেকে আমি খুব সহজেই কাক পেয়ে যাব। আমাকে আর মুরগির মাংসের জন্য বেশি টাকা ব্যয় করতে হবে না। এরকম ভাবে মনে মনে কাক বিরিয়ানি রান্না করার ফন্দি সে করে ফেলে। সে ওখান থেকে বহু কষ্ট করে 8টা কাক ধরে নিয়ে আসে। সেই কাকগুলো সে একটা বড় ব্যাগে করে দোকানে নিয়ে চলে আসে। আমার কেমন জানি ভয় করছে, যদি কেউ ধরে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এক কাজ করি, বিরিয়ানিতে অল্প কিছু মুরগির মাংস আর কাকের মাংস দুটোই মিশিয়ে দেব। চিকেন বিরিয়ানি থেকে চিকেনের স্বাদও পাওয়া যাবে, তাহলে আর কেউ বুঝতে পারবে না যে এটা কাক বিরিয়ানি। এই বলে স্বাগতা মদনা দোকানদারের দোকান থেকে 2টো মুরগি কিনে নিয়ে আসে। সে মুরগির মাংস এবং কাকের মাংস একসাথে মিক্স করে বিরিয়ানি তৈরি করে। সেই সাথে স্বাগতা তার বিরিয়ানির দাম আবার আগের মতো 200 টাকা কেজি করে দেয়। এই দেখে স্বাগতার রেগুলার কাস্টমার কাঞ্চন দেবী প্রচন্ড খুশি হয়। বাহ স্বাগতা, তুমি তাহলে বিরিয়ানির দাম আবার আগের মতোই করে দিলে। যাক, এটা তুমি কিন্তু কাজের কাজ করেছো। তোমার বাবাকে অনুসরণ করে দোকান চালাও, দেখবে তুমি অনেক উন্নতি করবে। আচ্ছা, এবার আমাকে ঝটপট 1 কেজি বিরিয়ানি দাও তো। কতদিন হয়ে গেল তোমার দোকানের বিরিয়ানি খাইনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি টেবিলে গিয়ে বসুন, আমি চিকেন বিরিয়ানি দিয়ে আসছি। স্বাগতার কথা শুনে কাঞ্চন দেবী টেবিলে গিয়ে বসে পড়ে। স্বাগতা কাঞ্চন দেবীর বিরিয়ানির প্লেটে 1 পিস মুরগির মাংস এবং বাকি 3-4 পিস কাকের মাংস দিয়ে দেয়। বিরিয়ানি খেতে গিয়ে কাঞ্চন দেবীর হাতে একটা কাকের ঠ্যাং এসে পড়ে। এই স্বাগতা, তোমার বিরিয়ানিতে মুরগির মাংসগুলো এরকম সরু সরু কেন? মুরগির পাটা এত সরু হয়ে গেল কিভাবে?
আরে কাকিমণি, আর বলবেন না, আপনি যে মুরগিটা খাচ্ছেন সেই মুরগিটা খুবই দুর্বল ছিল, একদম রোগা। মনে হচ্ছিল মুরগিটা বাচ্চা মুরগি, সেই জন্যই মাংসগুলো এরকম সরু সরু হয়েছে। আপনি খেয়ে নিন, দেখবেন কচি মুরগির টেস্টই আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, তুমি দোকানে যাও। কিছুক্ষণ পর কাঞ্চনা দেবী স্বাগতাকে তার বিরিয়ানির দাম দিতে আসে। স্বাগতা, ক ক ক ও অন্য দিনের তুলনায় ক ক ক ক অন্য দিনের তুলনায় তোমার আজকের বিরিয়ানির স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। ক ক ক খুব দারুণ, ক ক ক খুব দারুণ লাগলো। এই নাও তোমার 200, ক ক ক তোমার 200, ক ক ক ক। এই মরেছে, কাকের বিরিয়ানি খাওয়ার পর কাঞ্চনা কাকিমা এরকম কা কা করছে কেন? তোমার কা কা তোমার 200 টাকা। তুমি আজকে কি বিরিয়ানি খাওয়ালে? কা 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 এরকম আমার গলা থেকে কাকের আওয়াজ আসছে কেন? তুমি কি আমাকে কাকের বিরিয়ানি খাইয়ে দিয়ে কা 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 খাইয়ে দিয়েছো? কি বলছো কি কাকমণি, মানে কাকিমণি? আমি তোমাকে কাক বিরিয়ানি খাওয়াতে যাব কেন? কাক বিরিয়ানি আবার কেউ রান্না করতে পারে নাকি? তাহলে এমন কেন হচ্ছে বলো? কা 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 বিরিয়ানি খাওয়ার আগে আমি তো একদম ঠিক ছিলাম, বিরিয়ানি খাওয়ার পর থেকে এমন হচ্ছে আমার। সত্যি করে কা কা বল, কি করেছিস? আমি মদনার দোকান থেকে চিকেন কিনে এনে চিকেন বিরিয়ানি রান্না করেছি। তুমি বেকার বেকার আমার উপর চাপ দিচ্ছ। আর কাক বিরিয়ানি খেলেই বা কারোর গলা কাকের মতো কি করে হয়ে যাবে? এরকম তো শুধু সিনেমাতেই হয়, রিয়েলে হয় নাকি? আমি অত শত জানি না। তুমি আমাকে মুরগির ঠ্যাংয়ের নাম করে কাকের ঠ্যাং খাইয়ে দিয়েছো, কা কা কা, আর সেই জন্যই আমার এমন হচ্ছে। তুমি মদনার দোকান থেকে চিকেন কিনেছো বলছো, তাই তো? কা 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 এই দাঁড়াও, কেউ মদনাকে এখানে ডেকে নিয়ে এসো তো। মদনার দোকান স্বাগতার দোকানের খুব কাছেই ছিল। স্বাগতার দোকানে চিকেন নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে শুনে মদনা দোকানদার তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। এই যে মদনা ভাই, তুমি বলো তো স্বাগতা কি আজকে কা কা তোমার দোকান থেকে মুরগি কিনে এনেছিল? কা 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 মুরগি কিনেছিল বলতে আজকে তো শুধুমাত্র 2টো মুরগি কিনেছে, আর তা না হলে আগে তো প্রত্যেকদিন 10টা করে মুরগি কিনতো। আজকে 2টো মুরগি দিয়ে স্বাগতে কিভাবে যে বিরিয়ানি বানাবে আমিও তো সেটাই ভাবছিলাম। তারপর ভাবছিলাম হয়তো দোকানে সেল কমে গেছে, তাই হয়তো অল্প করে বিরিয়ানি বানাবে। কা 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 তাহলে তুমি 2টো মুরগি দিয়ে এই এই এক হাঁড়ি বিরিয়ানি কি করে বানালে? সত্যি করে বলো। কা 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 তুমি এতে কাকের মাংস মিশিয়েছো, তাই তো? আমি জানি তুমি সত্যিটা বলবে না, সেই জন্যই আমরা সবাই মিলে তোমার দোকানটা সার্চ করতে চাই। এই তোমরা সবাই বিরিয়ানি খাওয়া বন্ধ করো, কা কা কা, না হলে কিন্তু তোমাদেরও গলা থেকে আমার মতো কা 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 আওয়াজ হবে। কাঞ্চনা দেবীর কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। তার দোকানে উপস্থিত সকলেই বিরিয়ানি খাওয়া বন্ধ করে দেয়। আমি বিরিয়ানিতে কাকের মাংস মিশিয়েছি এর কোনো প্রমাণ নেই তোমাদের কাছে, আর আমি আমার দোকান কিছুতেই তোমাদেরকে সার্চ করতে দেব না। আমি জানি আমি কিভাবে এত সুস্বাদু বিরিয়ানি বানাই, তোমরা সেটা দেখার জন্য এরকম করছো। আমার দোকানের মধ্যে একটা রহস্যময় মশলা আছে, আমি সেই মশলাটা তোমাদেরকে দেখতে দেব না। এভাবে স্বাগতা কিছুতেই কাউকে দোকানের মধ্যে প্রবেশ করতে দেয় না। ঠিক তখনই সেখানে স্বাগতার বাবা মা চলে আসে। ঠিক আছে, তুই এদের কাউকে দোকানের মধ্যে প্রবেশ করতে দিবি না, তাই তো? কিন্তু আমি তো দোকানের মধ্যে প্রবেশ করতে পারি। আমিও দেখি তুই দোকানের মধ্যে কি রহস্যময় মশলা রেখেছিস। স্বাগতা তার বাবাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। মনোহর বাবু দোকানের মধ্যে প্রবেশ করে দোকান থেকে অনেকগুলো কাকের পালক বাইরে বের করে নিয়ে আসে। তুমি আমাকে ঠিকই বলেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। আমার মেয়ে যেরকম করতে পারে আমি কখনো ভাবতেও পারি না। হ্যাঁ, আমি তো আপনাকে বললাম আমি ওকে নিজে ব্যাগে করে কাক নিয়ে আসতে দেখেছিলাম, কিন্তু আপনি তো আমাকে বিশ্বাস করলেন না। আপনার মেয়ের আসল সত্যিটা সকলের সামনে নিয়ে আসার জন্যই আমাকে এরকম কা কা করার নাটকটা করতে হয়েছে। স্বাগতাকে গ্রামের সকলেই অনেক উল্টোপাল্টা কথা বলে, সেই সাথে মনোহর বাবুও তার মেয়ের উপর প্রচন্ড পরিমাণে ক্ষেপে থাকে। স্বাগতা তার ভুলের জন্য মনে মনে খুবই লজ্জা বোধ করে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না। আমি তোমাদেরকে কাকের বিরিয়ানি খাইয়ে খুব ভুল করেছি, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও।